এই গ্রামের মেয়েরা বিয়ের দিন রাতে উধাও হয়ে যায়, তারপর তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। এমনকি ইচ্ছার বিরুদ্ধে সেসব মেয়েদের সঙ্গে জোর জবরদস্তিও করা হয়। কিন্তু কে করছে এমন কাজ, আর কেনই বা বিবাহিত মেয়েরাই টার্গেটে থাকছে? জানতে হলে দেখতে থাকবো আজকের মুভির গল্প। সিনেমা শুরুতে আমরা একটি বাচ্চাকে দেখি যার হাতে চায়ে কিছু গ্লাস রয়েছে, আর সে রেল লাইন পার হচ্ছে। হঠাৎ সে একজন মহিলাকে দেখতে পায় যার হাতে একটি মাথা রয়েছে, আর এই দৃশ্যটি খুবই ভয়ঙ্কর। মহিলাটিকে দেখার পর বাচ্চাটির হাত থেকে চায়ের গ্লাসগুলো পড়ে যায়, আর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সেই মহিলা এই অবস্থাতেই থানায় যায়, আর অফিসারের টেবিলের উপর সেটি রেখে দেয়। অফিসার মহিলাটিকে ভয় পেয়ে জিজ্ঞাসা করে যে বডি কোথায়। এরপর আমরা সেই জায়গাটি দেখতে পাই যেখানে বডিটি আছে, আর আইপিএস অনুদীপ যে গল্পের প্রধান অভিনেতা এবং এই কেসের তদন্তকারী অফিসারও সে সেখানে তদন্ত করছে। আর এখানে অনুদীপ নিজের গল্প বলতে গিয়ে বলে যে আমি আইএস এর বদলে আইপিএস বেছে নিয়েছি, কারণ আমার অফিসে পেপার সাইন করেছি, ডিপার্টমেন্টে নিজের আলাদা ছাপ ফেলতে ভালো লাগে, আর আমি এই গ্রামে 3 মাসের ট্রেনিং এর জন্য এসেছি। এরপরে আমাদেরকে 3 মাস আগের গল্প দেখানো হয় যেখানে অনুদীপ তার গার্লফ্রেন্ড সভ্যতির সাথে কথা বলছে। সভ্যতি অনুদীপকে বলে আমি আমার জিনিসপত্র প্যাক করছি, আমিও তোমার সাথে যাব। কিন্তু অনুদীপ তাকে যেতে মানা করে দেয়। সে বলে আমি কোনো হলিডেতে যাচ্ছি না। তখন সভ্যতি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন জায়গায় যাচ্ছ, সেটার নাম কি? অনুদীপ জানায় যে সেই জায়গার নাম ওডেলা। সিনটি এখানে কাজ হয় আর আমরা ওডেলা দেখতে পাই। এরপর গ্রামের একটি নববিবাহিত দম্পতিকে দেখতে পাই যাদের এক রাত আগেই বিয়ে হয়েছে, আর সেই দম্পতির মধ্যে ছেলেটির নাম বেকটেস আর অন্যদিকে মেয়েটির নাম মধু। এই গ্রামে আমরা আরেকটি জুটিকে দেখতে পাই যেখানে স্বামীর নাম তিরুপতি আর স্ত্রীর নাম রাধা। রাধা তিরুপতিকে মারছে কারণ তিরুপতি রাধার কাছে মিথ্যে কথা বলে প্রচুর মদ পান করে। এরপর গ্রামের সরপঞ্চ নিজে জামা কাপড় ইস্ত্রি করানোর জন্য রাধার বাড়িতে আসে, আর এখান থেকে আমরা বুঝতে পারি যে রাধা আর তিরুপতি অন্যের নোংরা কাপড় পরিষ্কার করে আর সেগুলোকে ইস্ত্রিও করে দেয়। সরপঞ্চ রাধাকে জিজ্ঞাসা করে যে তুই ওকে মারছিস কেন? রাধা বলে ও রোজ মদ খেয়ে আসে আর আমার কাছে মিথ্যা কথা বলে। এরপর সরপঞ্চ তিরুপতিকে বোঝায় যে এত মদ খাস না, আর এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা বিবেককে দেখি যে মধুর প্রেমিক, সে তার বন্ধুদের সাথে বসে মদ্যপান করছিল। তার বন্ধুরা তাকে বলে যে যদি তুমি আমাদের কথা শুনতে তাহলে আজ মধু তোমার হতো। সে ভেগতেছেন না। বিবেক তার বন্ধুদের কথা শুনে খুব রেগে যায় আর মনে মনে একটি ভয়ঙ্কর প্ল্যান বানায়। পরের দিন দেখা যায় কেউ মধুকে মেরে ফেলেছে। অনুদীপ সেই লোকেশনে পৌঁছায় যেখানে মধুর মৃতদেহ পাওয়া যায় আর তদন্ত শুরু করে যে কি হয়েছে। গ্রামের সরপঞ্চ সেখানে এসে পৌঁছায় আর অনুদীপকে বলে এখানকার মানুষজন খুব সরল, আর এমন ঘটনা এই প্রথমবার আমাদের গ্রামে ঘটলো। এরপর অনুদীপ ভেগটেস ও তার বাবাকে ধরে আনার আদেশ দেয়। এরপর অনুদীপের জিজ্ঞাসাবাদের উপর ভেগটেস জানায় যে এই পেছনে আমার মনে হয় বিবেকের হাত আছে, কারণ সে আমার আর মধুর এঙ্গেজমেন্টের আগে আমাকে হুমকি দিয়েছিল যে সে আমাকে প্রাণে মেরে ফেলবে। ভেগটেসের কথা শুনে অনুদীপ বিবেককে পুলিশ রিমান্ডে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সেখানকার ইন্সপেক্টর বিবেককে খুব টর্চার করে আর অনেক মারে। টর্চার থেকে বাঁচার জন্য বিবেক নিজের অপরাধ স্বীকার করে নেয়, কিন্তু যখন ইন্সপেক্টর তাকে কোর্টে নিয়ে যাওয়ার কথা বলে তখন বিবেক অনুদীপের কাছে যায় আর তাকে বলে যে স্যার আমি কোনো মার্ডার করিনি, আমি তো মধুকে ভালোবাসতাম, আর আমি কেন ওকে মারবো? এরপর অনুদীপ নিজের হাতে রাখা বোতলটি বিবেকের দিকে ছুঁড়ে মারে আর বিবেক নিজের বা হাত দিয়ে সে বোতলটি ধরে নেয়। এটা দেখে সে বিবেককে ছেড়ে দেওয়ার আদেশ দেয়। তখনই সেখানে একজন ইন্সপেক্টর অনুদীপের উপর রাগ করে বলে যে সে তো নিজে দোষ স্বীকার করেছে আর আপনি কি ছেড়ে দিচ্ছেন? তখন অনুদীপ ইন্সপেক্টরকে জানায় যে বিবেক নির্দোষ, কারণ মধু ডেড বডিতে যে দাগগুলো পাওয়া গেছে সেগুলো কারো ডান হাতে আর বিবেক তো লেফটে। এর সাথে সাথে আমরা যে পায়ের ছাপের দাগগুলো পেয়েছি সেগুলো বিবেকের পায়ের ছাপের থেকে অনেক বড়, আর ফরেনসিক রিপোর্ট থেকে আমরা এটা জানতে পেরেছি যে জোর জবরদস্তি করার সময় যে স্পাম মধুর বডিতে গিয়েছিল সেটা কোনো 25 থেকে 30 বছর বয়সী পুরুষে, আর বিবেকের তো এখন 20 বছর বয়স। এটা শুনে সব পুলিশওয়ালারা অনুদীপের উপর ইমপ্রেসড হয় আর তারপর অনুদীপ বিবেককে ছেড়ে দেয়। এরপর ইন্সপেক্টরের কাছে একটি কল আসে আর তারপর ইন্সপেক্টর অনুদীপকে জানায় যে গ্রামে আরো একটি মেয়ের মার্ডার হয়েছে। এরপর অনুদীপ সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর ও তার কিছু সঙ্গীদের নিয়ে সে ঘটনাস্থলে পৌঁছায়। অনুদীপকে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন জানায় এই মেয়েটির সাথেও প্রথমে এমন কাজ হয়েছিল আর তারপর মেরে ফেলা হয়েছে, আর তারও বিয়ের এক রাত আগে হয়েছিল। এরপর অনুদীপ অবাক হয়ে যায় যে কে আছে যে বিয়ের পরে মেয়েদের কিডন্যাপ করছে আর জোর জবরদস্তি করে মার্ডার করছে। এরপর রাতে অনুদীপ স্ফূর্তির সাথে কথা বলে আর তাকে সব কথা খুলে বলে। তখন স্ফূর্তি তাকে বলে যে তুমি কি কোনো ক্লু পেয়েছো? এটা শুনে অনুদীপ দৌড়ে সেই জায়গায় ফিরে যায় যেখানে মার্ডার হয়েছিল। সে সেখানে কিছু খুঁজতে থাকে। তদন্তের সময় সে সেখানে একটি মোবাইল ফোন খুঁজে পায় যেটা সেই মেয়েটি
মেয়েটি যার সঙ্গে এমন কাজ করা হয়েছে। এরপর অনুদীপ সেটাকে নিয়ে থানায় আসে, যেখানে ফোনের ব্যাটারি ডাউন হওয়ার কারণে সেটি স্টার্ট হচ্ছিল না। তাই অনুদীপ ফোনটিকে চার্জ করে অন করে আর চেক করতে থাকে যে এতে কি আছে। তখনই ফোনের গ্যালারিতে সে একটি ভিডিও খুঁজে পায় যেখানে খুনির আওয়াজ রেকর্ড রয়েছে। অনুদীপ সেই আওয়াজগুলো শুনে আন্দাজ করে বোঝার চেষ্টা করে যে ঘটনাস্থলে আসলে কি ঘটেছিল। আর এরপর পুলিশরা গ্রামের লোকদের সেই ভয়েস নোট শুনিয়ে জিজ্ঞাসা করে যে কেউ এই আওয়াজটি চেনো কি, কারণ এই আওয়াজ তোমাদের মধ্যে কারোর একজনের হতে পারে। কিন্তু সব গ্রামবাসীরা নাবাচক উত্তর দেয়। আর এরপর পুলিশ রাধার বাড়িতে যায় আর তাকেও সে ভয়েস নোট শুনিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখনই তিরুপতি বলে যে এই আওয়াজটা তো চেনা চেনা লাগছে। সে তা বলছিল তখনই তিরুপতির ভাই চান্দু সেই ভয়েস নোট শুনে ভয় পেয়ে যায়। আর এখানে আমাদের মনে হয় যে চান্দু সে দুজনে খুন করেছে। পরের দিন পুলিশ চান্দুর এক বন্ধুকে ধরে আনে, কারণ চান্দুর বন্ধু সেই গ্রামে আর সবার সাথে সাথে সেও অনুদীপের সন্দেহের তালিকায় ছিল। এরপর ইন্সপেক্টর তাকে নিজের ভয়েস রেকর্ড করার জন্য বলে আর চান্দুর বন্ধু সেটাই করে। এরপর রেকর্ডিং করার পরে সে আওয়াজটিকে সেই ভয়েস নোটের সাথে ম্যাচ করে, কিন্তু তার ভয়েস ম্যাচ হয় না। আর তারপর চান্দুর বন্ধু আইনজীবী তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর একদিন সরপঞ্চ নিজের মেয়ের বিয়ের কার্ড নিয়ে থানায় আসে, কিন্তু অনুদীপ সরপঞ্চকে বলে যে আপনি আপনার মেয়ের বিয়ে পিছিয়ে দিন। সরপঞ্চ তার কথাটিকে মজা হিসেবে নেয়, কিন্তু অনুদীপ তাকে আবারও বলে যে গ্রামের যা পরিস্থিতি তাতে আপনার মেয়ের বিয়ে পিছিয়ে দেওয়াই উচিত। কিন্তু এইবার সরপঞ্চ অনুদীপের কথা শুনে রেগে গিয়ে বলে যে আমার মেয়ে সবার মতো নয়, আমার ঘরের দিকে কারোর চোখ তুলে তাকানোর সাহস নেই। অনুদীপ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সরপঞ্চ তার কোনো কথাই শুনে না আর সেখান থেকে চলে যায়। আর সরপঞ্চের মেয়ে বিয়ের দিন চান্দুর বন্ধু সরপঞ্চের মেয়ের ছবি তোলে, আর এমন মনে হয় যেন তার মাথায় অন্য কিছু চলছে। এদিকে অনুদীপ কিছু পুলিশদের সরপঞ্চের বাড়ির বাইরে পাঠায় আর তাদের বলে যে তোমরা সবাই সতর্ক থেকো, সেই কিলার আশেপাশেই রয়েছে। এরপরের দিন সকালে সরপঞ্চের মেয়ে তার কোনো বান্ধবীকে ছাড়তে ওদের রেলওয়ে স্টেশনে যায়। সেই পুলিশরা তারা সেখানে পাহারা দিচ্ছিল, তারাও তার পিছু পিছু যায়। সরপঞ্চের মেয়ে আর তার বান্ধবী রেল স্টেশনের একটি বেঞ্চের উপর বসেছিল, আর সামনে পুলিশরা একটি চায়ের দোকান থেকে তার উপর নজর রাখছিল। তখনই একটি ট্রেন আসে আর ট্রেন চলে যাওয়ার পরে পুলিশরা দেখে যে সরপঞ্চের মেয়ে গায়েব আর তার বান্ধবী মাটিতে পড়ে আছে। সেই পুলিশেরা সঙ্গে সঙ্গে অনুদীপকে কল করে জানায়। এরপর অনুদীপ সেই কথা শুনে দৌড়ে সেখানে আসে আর কিলারকে খুঁজতে থাকে। তখনই তার নজর ঝোপগুলোর দিকে যায় যেখানে সরপঞ্চের মেয়ে ডেড বডি পড়ে থাকে, আর সেই কিলারও সেখানে কোথাও লুকিয়ে থাকে। তখনই সেই কিলার সেই পুলিশদের আহত করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পিছন থেকে অনুদীপ সেই কিলারের দিকে একটি পাথর ছুঁড়ে মারে, যার ফলে কিলার আহত হয়। আর তারপর সবাই তাকে ধরে থানায় নিয়ে যায়। এই কিলার আর কেউ নয় বরং চান্দু। এরপর থানায় চান্দুকে প্রচুর টর্চার করা হয়। চান্দু ধরা পড়ার খবর শুনে রাধা তিরুপতি অবাক হয়ে যায়। এরপর সরপঞ্চ চান্দুকে নিয়ে যাওয়ার জন্য থানায় আসে। সে সময় অনুদীপ সেখানে ছিল না, আর সরপঞ্চ ইন্সপেক্টরকে বলে এই চান্দুকে তোমরা আমার হাতে ছেড়ে দাও, আমি ওকে দেখে নেব আর এর বদলে আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব। এটা শুনে ইন্সপেক্টর রাজি হয়ে যায় আর সরপঞ্চ চান্দুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অনুদীপ যখন থানায় পৌঁছায় তখন সে জানতে পারে চান্দু গায়েব। কিছুক্ষণ পর সে এটাও জানতে পারে যে সেই ইন্সপেক্টর সরপঞ্চের হাতে চান্দুকে তুলে দিয়েছে। অনুদীপ ইন্সপেক্টরকে বলে এই চাকরি আমি নিজের প্যাশনের জন্য জয়েন করেছি, পয়সার জন্য না। অল্প কিছু টাকার জন্য তুমি চান্দুকে সরপঞ্চের হাতে কেন তুলে দিলে? ইন্সপেক্টর জবাব দিয়ে বলে যে আমাকে নিজের মেয়েকে পড়াতে হবে, ওর বিয়েও দিতে হবে, এর জন্য পয়সা লাগবে, প্যাশন না। আর আমাদের পুলিশে ডিউটি করার জন্য কত টাকা দেওয়া হয়? তখন অনুদীপ ইন্সপেক্টরকে বলে আমি তোমার নামে এসপি কাছে কমপ্লেন করব। কিন্তু ইন্সপেক্টরের যেন এ ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই। সে অনুদীপকে জবাব দেয় যে এসপির সাথে আমি নিজে গিয়ে কথা বলে নেব। এরপর তিরুপতি আর রাধাকে দেখানো হয় যারা থানায় এসে আর অনুদীপকে রিকোয়েস্ট করে যে তুমি চান্দুকে ছেড়ে দাও, কারণ চান্দু কোনো ক্রাইম করেনি। কিন্তু অনুদীপ তাদের বলে যে চান্দুকে এখানে আর কেউ বাঁচাতে পারবে না, কারণ ইন্সপেক্টর তাকে সরপঞ্চের হাতে তুলে দিয়েছে। এরপর তিরুপতি আর রাধাও সরপঞ্চের কাছে যায়, যেখানে তারা চান্দু জীবনের ভিক্ষা চায়, কিন্তু সরপঞ্চ রাধার দিকে খারাপ নজরে হাত বাড়ায়। এটা দেখে তিরুপতি খুব রেগে যায় আর সরপঞ্চকে ধমকায় যে এমন করো না। তখনই সরপঞ্চ তিরুপতিকে বলে যে তোমার স্ত্রীর সাথে তো কিছুই হয়নি, তুমি এত রেগে যাচ্ছ, কিন্তু এই চান্দু এ তোমার ফুলের মতো মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে আর তারপর নির্মম ভাবে তাকে শেষ করে ফেলেছে। তো এবার তোমরা বলো আমি কি করবো? এরপর সরপঞ্চ তিরুপতি আর রাধাকে বলে যে এই চান্দুকে বাঁচানো এখন অসম্ভব, ভালো হবে তোমরা এখান থেকে চলে যাও। আর এরপর তিরুপতি আর রাধা অনেক সরকারি অফিসের চক্কু কাটছে, কিন্তু তারা কোথাও সাহায্য পায় না। আর এবার অনুদীপ সরপঞ্চকে ফোন করে বলে চান্দু নির্দোষ, ওকে ছেড়ে দিন, আমাদের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আর আমরা ভুল করে কিলারের বদলে চান্দুকে ধরে নিয়ে
হয়েছি। এটা শুনি সরপঞ্চ চান্দুকে নিয়ে রাধার বাড়িতে যায় আর তার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। বলে যে যতক্ষণ চান্দু ঠিক না হয়ে যায় এর সব খরচ আমি দিব। কারণ সরপঞ্চ চান্দুকে খুব খারাপ ভাবে মেরেছে, কিন্তু রাধা তাকে মানা করে দেয় আর বলে এর কোনো দরকার নেই, আমরা গরিব হতে পারি কিন্তু ভুল না। এটা শুনে সরপঞ্চ নিজের ভুল বুঝতে পারে আর খুব লজ্জিত হয়। তারপর নিজের বাড়ি ফিরে যায়। পরের দিনে অনুদীপ স্ফূর্তির সাথে কথা বলছিল, তখন স্ফূর্তি অনুদীপকে বলে চলো আমরা একসাথে ইনভেস্টিগেট করি। অনুদীপ অবাক হয়ে যায় আর তাকে বলে যে এটা কিভাবে সম্ভব। স্ফূর্তি অনুদীপকে বলে আমরা বিয়ে করে নিই আর কিলার আমাদের বিয়ের পরে আমার খুঁজে আমার পেছনে আসবে আর তারপর আমরা ওকে ধরে নিব। অনুদীপ তার এ কথায় রাজি হয় না, কারণ সে স্ফূর্তির জীবন ঝুঁকিতে ফেলতে চায় না। কিন্তু স্ফূর্তি বারবার বলার উপর সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর পরের দিন অনুদীপ মিডিয়ায় এটা অ্যানাউন্স করে যে আমি 3 দিনের মধ্যে এখান থেকে চলে যাব, কিন্তু তার আগে আমি এখানে বিয়ে করব। আর তারপর সে কিলারকে চ্যালেঞ্জ করে যে যদি তোমার সাহস থাকে তুই স্ফূর্তি যে আমার হবু বউ ওকে কিছু করে দেখা। পরের দিন অনুদীপ আর স্ফূর্তি মন্দিরে বিয়ে করে নেয়। আর যখন অনুদীপ আর স্ফূর্তি অনুদীপের বাড়িতে আসে তখন তারা দেখে যে তাদের গেটে একটি চিঠি রাখা আছে। অনুদীপ যখন সেই চিঠিটি দেখে তখন সে জানতে পারে যে কিলার তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপর রাতে আমরা তিরুপতি চান্দু আর তার বন্ধুকে একসাথে মদ্যপান করতে দেখি, যেখানে চান্দু বন্ধু স্ফূর্তির সৌন্দর্যে তারিফ করে। আর এখানে আমাদের এমন মনে হয় যে এদের সবার মাথায় যেন কোনো শয়তানি বুদ্ধি হচ্ছে। এবার যখন রাধা নিজের ঘরে ঘুমাচ্ছিল তখনই উপরে তাকে রাখে একটি বাক্স তার সামনে মাটিতে পড়ে যায়। আর রাধা যখন সে বাক্সটি খুলে তখন তাতে মেয়েদের আন্ডারগার্মেন্টস আর গয়না পাওয়া যায়। সেই গয়নাগুলোর মধ্যে সরপঞ্চের মেয়ের একটি আংটি ছিল, যেটাকে রাধা চিনে ফেলে। আর সেই গয়নাগুলো নিয়ে সরপঞ্চের কাছে যায়। সরপঞ্চ সে আংটিটি দেখে বলে হ্যাঁ এটা আমার মেয়ের আংটি। এটা শোনার পরে রাধা যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। আর সে সরপঞ্চকে কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। এভাবে ধীরে ধীরে যত মাঝের হয়েছে রাধা তাদের সকলের বাড়ি গিয়ে সে গয়নাগুলো দেখায়। আর তারপর তারা সবাই বলে যে হ্যাঁ এই গয়নাগুলো আমাদের মেয়েরই। এরপর রাধা সবটা বুঝতে পারে যে কি হয়েছে। এদিকে অনুদীপের নোংরা কাপড় নিয়ে যাওয়ার জন্য তিরুপতি তার বাড়ি আসে আর অনুদীপ তাকে নিজের ঘরে আসার অনুমতি দেয়। এরপরে তিরুপতি সব কাপড় নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই রাধা অনুদীপকে কল করে সব কথা খুলে বলে আর বলে যে এই মেয়েগুলোর খুনি আর কেউ নয় বরং আমার স্বামী তিরুপতি। এটা শোনার পরে অনুদীপ স্ফূর্তিকে দেখার জন্য তার ঘরে যায়, কিন্তু স্ফূর্তিকে সেখানে পাওয়া যায় না। আর এবার অনুদীপ সবটা বুঝতে পারে যে তিরুপতি কিলার সে স্ফূর্তিকে কিডন্যাপ করেছে। রাধা তিরুপতিকে খুঁজতে নিজের বাড়ি ফিরে আসে, কিন্তু তিরুপতি সেখানেও ছিল না। তখন রাধা তার জামা কাপড় নিজের কুকুরকে শুকিয়ে দেয় আর তারপর তার কুকুরের সাহায্যে তিরুপতির কাছে পৌঁছে যায়। সে কুকুর রাধাকে একটি কুয়োর কাছে নিয়ে যায়, যেখানে রাধা দেখে যে তিরুপতি স্ফূর্তির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। সে তিরুপতির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আমি এমন কি ভুল করেছিলাম যে তুমি এতটা নিচে নেমে গেলে। তিরুপতি তাকে বলে যে এসবের কারণ তুমি। আর তারপর সে তাকে নিজের আর রাধার সম্পর্কের ব্যাপারে বলে, যেটা একটি সাধারণ স্বামী স্ত্রীর মতো ছিলই না। আসলে তারা দুজন একে অপরের থেকে আলাদা ভাবতো। রাধা বিয়ের পর থেকে তিরুপতিকে তার কাছে আসতে দেয়নি আর তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়নি। আর তাই তিরুপতি এমন কাজ করছে। এরপর রাধা তিরুপতিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তিরুপতি রাধার সামনে থাকা একটি কার্ড দিয়ে তার উপর ওয়ার করে দেয় আর রাধা সেখানে মাটিতে পড়ে যায়। এরপর তিরুপতি স্ফূর্তির সাথে আবার জোর জবরদস্তি করতে লাগে, কিন্তু রাধা সামনে পড়ে থাকা একটি ধারালো অস্ত্র তুলে তিরুপতিকে অ্যাটাক করে দেয়। আর এরপরে আমাদেরকে সেই সিনেমার শুরুটা দেখানো হয়, যেখানে রাধা তিরুপতি মাথা নিয়ে থানায় আসে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।